বন্ধুরা, এমন একটা হোটেল রুম আছে যেখানে রাত কাটাতে গিয়ে আজ পর্যন্ত 56 জন মানুষ মারা গেছে, আর তারা কেউ 1 ঘন্টার বেশি বেঁচে থাকতে পারেনি। অথচ এক জেদি লেখক সেই রুমে এক রাত কাটাতে চায়। শেষ পর্যন্ত তার সাথে কি হয় জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। আর হ্যাঁ, ভিডিওটিতে লাইক দিয়ে বসে পড়ুন। এক বৃষ্টির রাতে মাইক নামের একটা লোক তার গাড়ি থেকে নেমে একদম ভিজে চুপচুপে হয়ে একটা হোটেলের দিকে দৌড়ে যায়। দেখে মনে হয় তার ভীষণ তাড়া। এই মাইক আসলে একজন লেখক যে সস্তা ট্রাভেল গাইড লেখে, তবে সাধারণ জায়গা নিয়ে না, সে লেখে হন্টেড জায়গা নিয়ে। মাইক এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়ায়, যেসব জায়গায় ভূত আছে বলে লোকে বিশ্বাস করে সেখানে গিয়ে থাকে, আর তারপর সেগুলো নিয়ে তার বইয়ে লেখে। যাই হোক, মাইক হোটেলের ওনারের সাথে দেখা করে আর জানতে চায় সবচেয়ে বেশি হন্টেড রুম কোনটা। ওনার প্রথমে একটু ইতস্তত করে, কিন্তু তারপর মাইককে রুম 14 চাবি দিয়ে দেয়। মাইক চাবিটা নিয়ে সাথে সাথে চেক ইন করে ফেলে। তাকে দেখলেই বোঝা যায় এই লোক সুপারন্যাচারাল কিছুতেই বিশ্বাস করে না। প্রথম কয়েক মিনিট মাইক তার সব ইকুইপমেন্ট দিয়ে রুমে অস্বাভাবিক কিছু আছে কিনা খুঁজে দেখে, কিন্তু যখন কিছুই পায় না তখন সে বিরক্ত হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মাইক হোটেল ছেড়ে চলে যায়। এরপর সে একটা বুক স্টোরে যায় তার বুক সাইনিং ইভেন্টের জন্য। কয়েকজন মানুষ সেখানে আসে, আর মাইক প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে কথা বলে। মাইক সবার সামনে তার মতামত দেয় যে সে ভূতের কোনো কার্যকলাপে বিশ্বাস করে না, আর এসব তার কাছে পুরো বাজে কথা মনে হয়। ঠিক যখন মাইক পাঠকদের জন্য বই সাইনিং করছে, তখন একটা ইয়াং উমেন তার কাছে আসে তারই অনেক পুরনো একটা বই নিয়ে। আর এখানেই জানা যায় একটা মজার তথ্য, মাইক প্যারানর্মাল লেখক হওয়ার আগে লাভ স্টোরি লিখত। মেয়েটা মাইককে বলে যে তার এই বইটা আমার মন ছুঁয়ে গেছে, কারণ এটা এত জেনুইন মনে হয়েছিল, বিশেষ করে ফাদার ডটার সম্পর্কের অংশটা। মেয়েটা জিজ্ঞেস করে এটা কি সত্যিই ঘটেছিল। মাইক বলে না, কিন্তু তার চেহারা যেন অন্য কথা বলে। বোঝাই যাচ্ছে এর পেছনে নিশ্চয়ই একটা গভীর গল্প লুকিয়ে আছে। বুক সাইনিং শেষ করে মাইক বাড়ি ফিরে আসে। এসেই সে সোজা বিচে চলে যায় একটু সার্ফিং করে মজা করতে। সে যখন ঢেউয়ের উপর ভেসে যাচ্ছে, তখন একটা হেলিকপ্টার তার মাথার উপর দিয়ে একটা ব্যানার নিয়ে উড়ে যায়। মাইক সেই ব্যানারে কি লেখা আছে পড়ার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা বিশাল ঢেউ এসে তাকে ভাসিয়ে নিয়ে যায়। সমুদ্রের পানি খেয়ে তার দম আটকে যায়, কিন্তু কোনো মতে বেঁচে যায়। উঠে দাঁড়িয়ে মাইক পোস্ট অফিসে যায় তার মেল নিতে। সেগুলো ঘাঁটতে ঘাঁটতে একটা পোস্ট কার্ড তার চোখে পড়ে। এটা একটা হোটেল থেকে আসা কার্ড, আর এর পেছনে লেখা ডোন্ট এন্টার 1408, মানে 1408-এ ঢুকো না। এই লাইনটা দেখেই মাইকের কৌতূহল চরমে উঠে যায়। তাই সে সাথে সাথে সেই হোটেলে ফোন করে রুম 1408 সম্পর্কে জানতে চায়, কিন্তু ফ্রন্ট ডেস্কের ক্লার্ক বলে যে সেই রুম কোনোদিনই অ্যাভেলেবেল না। ক্লার্ক মাইককে অন্য একটা রুম বুক করার পরামর্শ দেয়, কিন্তু আমাদের মেন ক্যারেক্টার তো এমন লোক না যে সহজে হাল ছেড়ে দেয়। তাই সে অনলাইনে সেই হোটেলের রুম 1408 নিয়ে তথ্য খোঁজা শুরু করে, আর যা জানতে পারে তাতে মাইক পুরো হতবাক হয়ে যায়। সেই রুমে অনেক মানুষ এমন সব ভয়ঙ্কর কাজ করেছে যা কল্পনাও করা যায় না। তাই রুমটা বহু বছর ধরে বন্ধ করে রাখা হয়েছে। পরের সিনে মাইক তার পাবলিশারকে কল করে হোটেল নিয়ে জানতে চায়, আর জানতে পারে যে একটা আইন আছে যেটার সাহায্যে হোটেল যদি তাকে খালি রুম না দেয় তাহলে সে মামলা করতে পারবে। এরপর মাইক নিউ ইয়র্কে যায় আর একটা ট্যাক্সি নিয়ে সেই হোটেলে পৌঁছায়। সে জায়গাটা খুব মন দিয়ে দেখে, কিন্তু ক্রিপি বা ভয়ের কিছুই খুঁজে পায় না। কিছুক্ষণ পর ফ্রন্ট ডেস্কে একটা মহিলা মাইকের তথ্য এন্টার করছে, কিন্তু মাইক যখন বলে যে সে রুম 1408 বুক করতে চায়, তখন মহিলাটা হতবাক হয়ে যায় আর সাথে সাথে তাকে ম্যানেজারের অফিসে পাঠিয়ে দেয়। অফিসে জেরাল্ড নামের ম্যানেজার মাইককে জিজ্ঞেস করে সে সেই রুমে কতক্ষণ থাকতে চায়। মাইক বলে সে 1 রাত থাকতে চায়, কিন্তু জেরাল্ড জানিয়ে দেয় যে সেখানে আজ পর্যন্ত কেউ 1 ঘন্টার বেশি টিকতে পারেনি। সে আরও ভয়ঙ্কর একটা সত্যি ফাঁস করে, এই রুমে এখন পর্যন্ত 56 জন মানুষ মারা গেছে। এরপর জেরাল্ড মাইককে তার নোটবুক দেয় যেখানে সব মৃত্যুর তথ্য লেখা আছে, আর বলে যে সে কিছুতেই এই রুমে থাকতে পারবে না। কিন্তু জেদি মাইক তো এত সহজে রুম ছাড়তে রাজি হয় না। সে এটাকে দেখে তার নতুন বইয়ের জন্য একদম পারফেক্ট একটা সুযোগ হিসেবে। মাইক বারবার জোর দিয়ে বলে যে সে যা চায় তা না পেলে এখান থেকে যাবেই না, আর শেষমেশ জেরাল্ড অনিচ্ছা সত্ত্বেও মাইককে রুম 1408-এর চাবি দিয়ে দেয়। এরপর দুজন মিলে এলিভেটরে করে 14 তলায় উঠে যায়। এলিভেটরটা ডিং শব্দ করে থামে, আর দুজন আলাদা পথে চলে যায়। মাইক হলওয়ে দিয়ে হাঁটতে হাঁটতে জেরাল্ডের দেয়া নোটবুক পড়ছে। প্রথমে সবকিছু স্বাভাবিকই মনে হয়। সে একটা মেয়েটকে পাশ দিয়ে হেঁটে যেতে দেখে, কিন্তু কোথাও যেন একটা গন্ডগোল আছে বলে মনে হয়। মাইক এগিয়ে গিয়ে রুম 1408-এর সামনে পৌঁছে দরজা খোলে। সে লাইট জ্বালায় আর দরজা বন্ধ করে দেয়। তারপর একটা টেপ রেকর্ডার বের করে ঘুরে ঘুরে নিজের ভয়েস রেকর্ড করা শুরু করে। মাইক রুমটা খুঁটিয়ে খুঁটিয়ে বর্ণনা করে আর বলে যে এটা সে যতটা ভেবেছিল তার চেয়ে সে অনেক বেশি বোরিং। কিন্তু ঠিক তখনই রেডিওতে হঠাৎ একটা গান বেজে ওঠে, আর মাইক চমকে যায়। সে যখন পিছনে ঘুরে তাকায়, দেখে বালিশের উপর 2টো চকলেট রাখা আছে, আর সে একটা খেয়ে ফেলে। এরপর সে কিছু শব্দ শুনতে পায় আর সন্দেহ করে যে রুমে আরও কেউ আছে। মিউজিক বন্ধ করে
মাইক উত্তেজিত হয়ে ভাবে যে অবশেষে সে লেখার মতো কিছু একটা পেয়ে গেছে, কিন্তু তখন সে বুঝতে পারে না যে এই জায়গার সাথে আসলেই কোনো গন্ডগোল আছে। মাইক ভাবে হোটেলের স্টাফ শুধু তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে চাইছে, কিন্তু বেচারা জানে না সামনে তার জন্য কি অপেক্ষা করছে। কিছুক্ষণ পর রুমটা নিজে থেকেই গরম হতে শুরু করে। মাইক তাপমাত্রা নিয়ন্ত্রণের সুইচ কমানোর চেষ্টা করে, কিন্তু রুম আরও বেশি গরম হতে থাকে। যখন অবস্থা একদম অসহ্য হয়ে যায় তখন মাইক হোটেল অপারেটরকে কল করে একজন রিপেয়ারম্যান পাঠাতে বলে যাতে সমস্যাটা ঠিক হয়। ফোন রাখার পর মাইক একটা ইউভি লাইট দিয়ে রুমটা পরীক্ষা করে, আর যখন দেখে চারদিকে রক্তের দাগ ছড়িয়ে আছে তখন ভয়ে কেঁপে ওঠে। একটু পরেই একজন রিপেয়ারম্যান দরজায় টোকা দেয়, আর মাইক আগ্রহ নিয়ে তাকে স্বাগত জানায়। কিন্তু লোকটা রুমে ঢুকতে রাজি হয় না, বলে যে সে নিজের জীবন নিয়ে ভয় পাচ্ছে। তার বদলে লোকটা বাইরে থেকেই মাইককে শিখিয়ে দেয় কিভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ ঠিক করতে হবে। মাইক সেই নির্দেশ মেনে কাজ করে তাপমাত্রা কমাতে সফল হয়, কিন্তু যখন রিপেয়ারম্যানকে ধন্যবাদ দিতে পিছনে ঘুরে তাকায় দেখে সেখানে কেউ নেই। লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। হঠাৎ আবার রেডিও চালু হয়ে যায়, আর একটা গান তীব্র শব্দে বাজতে শুরু করে। রেডিওর ঘড়িটা নিজে থেকেই একটা 60 মিনিটের টাইমার সেট করে দেয়। সাথে একটা তীক্ষ্ণ কর্কশ আওয়াজ শুরু হয়, আর মাইক কিছুক্ষণের জন্য কানে শুনতে পায় না। সে আতঙ্কে জানালা দিয়ে বাইরে তাকায়। অনেক গাড়ি যাওয়া আসা করলেও মাইক সেই কর্কশ আওয়াজ ছাড়া আর কিছুই শুনতে পায় না। ঠিক তখনই জানালাটা সজোরে বন্ধ হয়ে মাইকের হাত থেতলে দেয়। মাইক যন্ত্রণায় চিৎকার করতে করতে বাথরুমে যায় ক্ষতটা ধুতে, কিন্তু কলের পানি সাথে সাথে ফুটন্ত গরম হয়ে গিয়ে তার হাত পুড়িয়ে দেয়। রুমে ফিরে এসে মাইক যখন তার হাতে ব্যান্ডেজ বাঁধছে তখন আবার সেই গান বাজতে শুরু করে। রাগে মাইক রেডিওটা আউটলেট থেকে খুলে ফেলে, কিন্তু তবুও সেই টাইমার চলতেই থাকে। এবার মাইক বুঝতে পারে যে সে আসলেই বিপদে পড়ে গেছে, তাই সে তার সব জিনিসপত্র গুছিয়ে রুম থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত চাবিটা ভেঙে দুটুকরো হয়ে যায় আর দরজার হাতলটা খুলে পড়ে যায়। ভয় পেয়ে মাইক লাথি দিয়ে দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এরপর সে দৌড়ে জানলার কাছে যায় আর সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। সে পাশের বিল্ডিংয়ে একটা লোককে দেখে। মাইক লোকটার দৃষ্টি আকর্ষণ করতে চিৎকার করে, কিন্তু তারপর বুঝতে পারে যে সেটা আসলে তার নিজেরই প্রতিচ্ছবি। ঠিক তখনই একটা ভয়ঙ্কর অবয়ব একটা ছুরি নিয়ে সেই প্রতিচ্ছবি মাইকের দিকে এগিয়ে যায় আর তাকে খুন করে ফেলে। মাইক যখন ঘুরে তাকায় দেখে ঠিক সেই একই অবয়ব তার পিছনে দাঁড়িয়ে আছে। ভয়ে সে মেঝেতে লুটিয়ে পড়ে আর চোখ বন্ধ করে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু যখন তার জ্ঞান ফিরে আসে দেখে সেই অবয়বটা আর নেই। এটা মাইককে আরও চিন্তায় ফেলে দেয়, আর এবার সে ভাবে যে সে হয়তো হ্যালুসিনেট করছে। উত্তর খুঁজতে গিয়ে মাইকের মনে পড়ে যে রুমে ঢোকার আগে হোটেল ম্যানেজার তাকে অ্যালকোহল দিয়েছিল। সে সন্দেহ করে যে ওতে নিশ্চয়ই ড্রাগ মেশানো ছিল, আর তাই সে সব অদ্ভুত জিনিস দেখছে। সে আরও ভাবে যে চকলেটটা খেয়েছিল তাতে কিছু একটা মেশানো ছিল। হঠাৎ রুমের টিভিতে মাইক আর তার পরিবারের একটা ভিডিও দেখাতে শুরু করে। সে তার এক্স ওয়াইফ লিলি আর তাদের মেয়ে কেটির সাথে খেলছে। মাইক আবেগে ভেসে যায় আর টিভির দিকে এগিয়ে যায়। সে স্ক্রিনে তার মেয়ের মুখ ছুঁতে চেষ্টা করে, কিন্তু টিভিটা হঠাৎ বন্ধ হয়ে যায়। এরপর মাইক পাশের রুম থেকে একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। মাইক ভাবে নিশ্চয়ই সেখানে একটা মহিলা বাচ্চাকে নিয়ে আছে, তাই সে সাহায্যের জন্য দেয়ালে ধাক্কা দিতে থাকে। কিন্তু দুঃখের বিষয়েতে অবস্থা আরও খারাপ হয়ে যায়, কারণ বাচ্চার কান্নার শব্দ আরও জোরে বেড়ে গিয়ে মাইকের কান প্রায় ফাটিয়ে দেয়। আতঙ্কে মাইক একটা চেয়ার দেয়ালের দিকে ছুঁড়ে মারে, আর তখন সেই শব্দ বন্ধ হয়। কিন্তু তারপর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। মাইক লক্ষ্য করে যে ফাটা দেয়াল থেকে রক্ত চুইয়ে পড়ছে, যেন সে একটা সত্যিকারের মানুষকে আঘাত করেছে। পরের সিনে মাইক ফ্লোর প্ল্যান দেখে আর জানতে পারে যে তার রুমের পাশে আরও কয়েকটা রুম আছে। যেহেতু দরজা আটকে গেছে, সে ঠিক করে যে জানালা দিয়ে বেরিয়ে বাইরে গিয়ে সাহায্যের জন্য ডাকবে। মাইক ধীরে ধীরে বাইরে পা রাখে আর বিল্ডিংয়ের লেজ ধরে হাঁটতে থাকে, কিন্তু একটু এগিয়ে যেতেই সে আতঙ্কে বুঝতে পারে যে এই হোটেলে 1408 ছাড়া আর কোনো রুমই নেই। সব ভুয়া, সব মিথ্যা। সে আতঙ্কে নিজের রুমের দিকে ফিরতে শুরু করে, কিন্তু পথেই একটা ভৌতিক মহিলা হঠাৎ তার পাশে এসে হাজির হয়, আর মাইক প্রায় পড়ে যাচ্ছিল। কোনো মতে সে নিজেকে ধরে রাখে, আর সেই লেজ থেকে দেখে মহিলাটা ভয়ঙ্কর একটা কাজ করে। তারপর মাইক আবার ভেতরে ঢুকে পড়ে, আর জানালাটা নিজে থেকেই সজোরে বন্ধ হয়ে যায়। মাইক যখন আবার ফ্লোর প্ল্যান দেখে সেটা পুরোপুরি বদলে গেছে। শুধু তার রুমটাই দেখা যাচ্ছে, আর বাকি পুরো হোটেল কালো হয়ে গেছে। রহস্য আরও বাড়িয়ে দিয়ে মাইক লক্ষ্য করে যে রুম 1408 নিজের চেহারা বদলে ফেলেছে। দরজা আর জানালাগুলো এখন কনক্রিটের দেয়াল দিয়ে আটকানো। মাইক কিছুতেই বিশ্বাস করতে পারে না যে এসব তার সাথে ঘটছে। তাই সে আগের রেকর্ড করা ভয়েসটা চালিয়ে দেখে ঠিক আছে কিনা, কিন্তু আরও ভয়ঙ্কর ব্যাপার, সেই রেকর্ডিং সে বলে যে রুমটা হন্টেড।
বিভ্রান্ত হয়ে আর কি করবে বুঝতে না পেরে মাইক তার ব্যাগ হাতড়ায় আর একটা ল্যাপটপ খুঁজে পায়। সে একটা ওয়্যারলেস নেটওয়ার্কে কানেক্ট করে লিলিকে ভিডিও কলে ফোন করে। মাইক ভয়ে ভয়ে লিলিকে বলে যে সে একটা অদ্ভুত জায়গায় আটকে গেছে আর তাকে অনুরোধ করে যেন পুলিশকে হোটেলের রুম 1408-এ পাঠানো হয়। কিন্তু সে যখন আরও তথ্য দিচ্ছিল ঠিক তখনই হঠাৎ পুরো রুমে পানি ছিটাতে থাকে। দুর্ভাগ্যবশত এতে ল্যাপটপ সহ রুমের বাকি সব ইলেকট্রনিক্স নষ্ট হয়ে যায়। মাইক স্প্রিংকলার বন্ধ করার পর রুমটা প্রচণ্ড ঠান্ডায় জমে যেতে শুরু করে। মাইক গরম থাকার জন্য রুমের বিভিন্ন জিনিস পুড়িয়ে আগুন জ্বালানোর চেষ্টা করে। মাইক যখন মৃত্যুর একদম দ্বারপ্রান্তে তখন তার ল্যাপটপে একটা কল আসে। সেই ল্যাপটপ যেটা কোনো এক অলৌকিক উপায়ে নিজে থেকেই ঠিক হয়ে গেছে। ওপাশে লিলি বলে যে পুলিশ হোটেলের রুম 1408-এ পৌঁছে গেছে, কিন্তু সে জানায় যে রুমটা একদম খালি, সেখানে কেউ নেই। ঠিক তখনই ল্যাপটপটা গ্লিচ করে আর একটা সুপার ন্যাচারাল মাইক তার এক্স ওয়াইফের সাথে কলে কথা বলতে শুরু করে। সেই নকল মাইক লিলিকে রুম 1408-এ আসতে বলে, খুব সম্ভবত তাকেও ফাঁদে ফেলার জন্য। কিন্তু আসল মাইক তার সমস্ত শক্তি দিয়ে এক্স ওয়াইফকে আসতে বারণ করার চেষ্টা করে, কিন্তু তার গলার আওয়াজ কেউ শুনতে পায় না। হঠাৎ পুরো রুম কাঁপতে শুরু করে। রুমের প্রতিটা জিনিস ভেঙে যায়, দেয়াল ফেটে যায় আর ধ্বংসস্তূপ চারদিকে ছড়িয়ে পড়ে। ভেতরে বৃষ্টি শুরু হয়ে যায়। মাইক একটা জাহাজের পেন্টিংয়ের সাথে ধাক্কা খায় আর রুমের ভেতর পানি ঢুকতে শুরু করে। এবার মাইক ডুবে যাচ্ছে, প্রাণপণে নিজের জীবন বাঁচানোর জন্য লড়ছে। কিন্তু কিছুক্ষণ লড়াই করার পর সে মাথার উপরে একটা আলো দেখে আর সেই দিকে সাঁতরে যেতে থাকে। যখন সে পানির উপরে ভেসে উঠে সে হতবাক হয়ে দেখে যে সে আবার সেই আগের বিচে ফিরে এসেছে। মাথার উপর দিয়ে একটা হেলিকপ্টার উড়ে যায় আর এবার সে ব্যানারটা পড়তে পারে, তাতে লেখা লাইফ ইন্স্যুরেন্সের জন্য কল করুন। কিছুক্ষণ পর মাইকের যখন জ্ঞান ফেরে সে দেখে সে একটা হসপিটালে আছে। তার এক্স ওয়াইফ লিলি পাশে বসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। মাইক এক মুহূর্তও নষ্ট না করে হোটেল 1408-এ যা যা ঘটেছে সব লিলিকে খুলে বলে। কিন্তু লিলি বলে যে সে এমন কোনো হোটেলের নামই কখনো শোনেনি। ব্যাপারটা কেমন রহস্যময় হয়ে যাচ্ছে না? এর কয়েকদিন পর মাইক আবার লিলির সাথে স্বাভাবিক জীবন শুরু করে। তারা ঠিক করে যে তাদের রিলেশনশিপকে আরেকটা সুযোগ দেবে। এক রাতে ডিনারের সময় মাইককে দেখে শান্তই মনে হয়, কিন্তু হঠাৎ সে একটা ওয়েট্রেসকে দেখে যেতে দেখতে একদম রুম 1408-এর সেই ভূতের মতো। মাইক চমকে উঠে, কিন্তু আবার ভালো করে তাকাতেই বুঝতে পারে যে সে আসলে হ্যালুসিনেট করছিল। নিজের মন অন্যদিকে সরাতে মাইক রুম 1408-এ তার সেই অভিজ্ঞতা নিয়ে লেখা শুরু করে। অল্প দিনেই সে তা বই লেখা শেষ করে আর সেটা প্রিন্ট করার সিদ্ধান্ত নেয়। এরপর সে সেটা তার নিউ ইয়র্কের পাবলিশারের কাছে পাঠাতে পোস্ট অফিসে যায়। কাউন্টারে থাকা লোকটা তার দিকে ঘুরে বলে যে আজকের মতো তারা বন্ধ করে দিয়েছে। লোকটার মুখ দেখে মাইক হতবাক হয়ে যায়। তার মনে পড়ে যে এই লোকটা তো সেই হোটেলের বেলহপ যে তার ব্যাগ বয়ে দিতে চেয়েছিল। হঠাৎ পোস্ট অফিসের সবাই রুমটা ভাঙচুর করতে শুরু করে আর মাইক নিজেকে আবার সেই 1408-এ আবিষ্কার করে। আর এখানেই সে বুঝতে পারে যে গত পুরো সপ্তাহটা আসলে শুধুই একটা স্বপ্ন ছিল, কারণ সে এখনও সেই রুমে আটকে আছে। আরও খারাপ ব্যাপার, রুমটা এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মাইক যখন সাহায্যের জন্য চিৎকার করছে তখন তার মেয়ে কেটি রুমে এসে হাজির হয়। সে মাইককে ড্যাড বলে ডাকে আর সাহায্য চায়। মাইক জানে যে সে আবার হ্যালুসিনেট করছে, কিন্তু তবুও সে মেয়েকে জড়িয়ে ধরা থেকে নিজেকে আটকাতে পারে না। আর এখানেই ফিন প্রকাশ করে এক হৃদয় বিদারক ঘটনা। কেইটি কয়েক বছর আগে ক্যান্সারে মারা গিয়েছিল আর এই কারণেই মাইক আর লিলি আলাদা হয়ে গিয়েছিল। এই কষ্টটাই মাইক এতদিন বুকে চেপে রেখেছিল। রুমে ফিরে মাইক কেটিকে বলে যে তারা একটা পরিবার হয়ে একসাথে থাকবে আর কেউ তাকে কেড়ে নিতে পারবে না। কিন্তু ঠিক তখনই কেটি তার কোলেই মারা যায়। মাইক কান্নায় ভেঙে পড়ে বলে, তোমরা তাকে দুবার কেড়ে নিতে পারো না। হঠাৎ রেডিও থেকে তীব্র শব্দে গান বাজতে শুরু করে আর কেটির শরীরটা কংক্রিটের টুকরো হয়ে ভেঙে পড়ে। মাইক পাগল হয়ে গিয়ে সবকিছু ভাঙা আর ছোড়াছড়ি শুরু করে। গান যখন চলতেই থাকে আমরা লক্ষ্য করি রেডিওর টাইমার প্রায় শেষ হয়ে আসছে। পরের সিনে ঘড়িটা যখন শূন্যে পৌঁছায় মাইক নিজেকে আবার আসল রুম 1408-এ আবিষ্কার করে। রুমটা এখন পুরোপুরি সাজানো গোছানো আর অক্ষত মনে হয়। ঘড়িটা সে আবার আরেকটা 1 ঘন্টা টাইমার সেট করে নেয়, যেন যে মাইক একটা শেষ না হওয়া টাইম লুপে আটকে গেছে। হঠাৎ ফোন বেজে ওঠে আর মাইক সাথে সাথে সেটা তুলে নেয়। সে জিজ্ঞেস করে, তোমরা আমাকে মেরে ফেলছো না কেন? ওপাশের অপারেটর উত্তর দেয় যে সে চাইলে এই 1 ঘন্টাটা বারবার রিলিভ করতে পারে, না হলে নিজের জীবন নিজে শেষ করে দিতে পারে। ঠিক সেই সময় মাইক তার নিজের কবর আর তার মেয়ের কবর দেখতে পায়। মাইক বুঝে যায় যে রুমটা তাকে দিয়ে ঠিক সেই ভয়ঙ্কর কাজটাই করাতে চাইছে যেটা আগের সব অতিথিরা করেছিল, মানে আত্মহত্যা। এদিকে অপারেটর জিজ্ঞেস করে সে কি চেক আউট করার জন্য প্রস্তুত। মাইক এক মুহূর্ত না ভেবে বলে যে না। জবাবে অপারেটর বলে যে তাহলে তার স্ত্রী এখানে আসবে, আর এই কথা বলে ফোন কেটে দেয়। এটা শুনে মাইক আতঙ্কিত হয়ে যায় আর ঠিক করে যে সে এবার এই রুমটাকেই ধ্বংস করে সব শেষ করে দেবে। মাইক দেখে ম্যানেজারের দেয়া সেই অ্যালকোহলের বটলটা আবার পুরো ভরে গেছে। সে দ্রুত সেটা দিয়ে একটা মলোটভ ককটেল বানিয়ে আগুন ধরিয়ে দেয়ালের দিকে ছুঁড়ে মারে। ফায়ার অ্যালার্ম বেজে উঠে আর পুরো হোটেলের সবাই আতঙ্কিত হয়ে যায়। ঠিক সেই সময়
লিলি হোটেলে এসে পৌঁছায় আর পুলিশকে বলে যে মাইক 14 তলার রুম 1408-এ আছে। এদিকে মাইক তার রুমে শান্তভাবে বসে একটা সিগারেট টানছে। জায়গাটা যখন দাউ দাউ করে জ্বলছে, সে এক অন্যরকম তৃপ্তি নিয়ে হাসে, কারণ অবশেষে সেই অভিশপ্ত রুমটা ধ্বংস হতে চলেছে। চারদিকে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের লোক চলে আসে। সবাই ধরেই নিয়েছিল মাইক আর বেঁচে নেই, কিন্তু অবিশ্বাস্যভাবে ফায়ার সার্ভিসের লোক মাইককে জীবিত অবস্থায় খুঁজে পায়। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকদিন চিকিৎসার পর সে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। তবে তার শরীর সুস্থ হলেও রুম 1408-এর ভয়ঙ্কর স্মৃতিগুলো এখনও তাকে তাড়া করে। বাড়িতে ফিরে মাইক বারবার ভাবতে থাকে তার সঙ্গে যা ঘটেছে সেগুলো কি সত্যিই বাস্তব ছিল, নাকি সবকিছুই ছিল তার কল্পনা। তখন সে রুম 1408-এ ব্যবহার করা সেই ভয়েস রেকর্ডারটি চালায়। প্রথমে সেখানে শুধু মাইকের নিজের কণ্ঠই শোনা যায়, কিন্তু কয়েক সেকেন্ড পর হঠাৎ করেই ভেসে আসে তাদের মৃত মেয়ে কেটি-এর কণ্ঠস্বর। এই শব্দ শুনে মাইক এবং লিলি দুজনেই স্তব্ধ হয়ে যায়, কারণ এই কণ্ঠস্বরের কোনো ব্যাখ্যা ছিল না। আর সেই মুহূর্তেই মাইক বুঝতে পারে রুম 1408-এ যা কিছু ঘটেছিল সেগুলো কোনো কল্পনা বা দুঃস্বপ্ন ছিল না, সবকিছুই ছিল ভয়ঙ্করভাবে বাস্তব।